টাইমটা দেখুন, টাইমটা আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাবো যে একদম দাদা ঘর করার পর পিক পাঠাবো, তখন বাজছে 10টা 58, 10টা 58 রাত। তখনও কোনো কাস্টমারকে প্ল্যান ডেলিভারি করার পর তার সাথে কথোপকথন হচ্ছে। আমরা যদিও অফিসিয়াল টাইম রেখেছি সন্ধ্যে 7টা পর্যন্ত, কিন্তু আমরা আমাদের যে প্ল্যানগুলো সারাদিনে নিই সেই প্ল্যানের যখন ডেলিভারি করি রাত্রির 11টা 12টা 1টা পর্যন্ত বেজে যায়। এরপরেও কাস্টমারদের জন্য এত কিছু করেও আমরা নাম পাই না। আর একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি, দেখুন। স্যার ধন্যবাদ শুনুন স্যার, শুনুন বহুত বহুত ধন্যবাদ স্যার আপনাকে। আমি স্যার 1000 টাকা আপনাকে পাঠাচ্ছি, আপনি মিঠাই খাবেন স্যার। কি বলছে দেখুন। বলছে দাদা মিষ্টি খাওয়ার জন্য 1000 টাকা তোমাকে এক্সট্রা দেবো। আমরা এতটা খুশি করি কাস্টমারকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু কাস্টমার থাকে যারা কিন্তু খুশি হয় না, যারা নিজেরা বেশি চালাক, যারা মনে করে যে তারা এর থেকে হয়তো অন্য কোনো জায়গায় ভালো প্ল্যান পেতে পারতো। কিন্তু আসল সত্যিটা কি জানেন? আজকে আমার কাছে 4টে জায়গা থেকে প্ল্যানের অর্ডার এসেছে। জলপাইগুড়ি থেকে একজন, সে ওখানে অলরেডি সাবমিশন ড্রয়িং বানিয়েছে, তো সে নিজে সন্তুষ্ট হতে পারছে না, সে বলছে না আপনার থেকে ওয়ার্কিং ড্রয়িং নেবো। বাইরে থেকে যারা প্ল্যান করেছে অলরেডি, আমাদের রাজ্যের বাইরে থেকে উড়িষ্যার একজন, সে তার সাবমিশন ড্রয়িং তার পছন্দ না, আমাদের কাছে এসে তারপর তাকে দিয়েছি, তারা পাগলের মতো ভালোবেসেছে। সেরকম একটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। এখানে একজন আমাদের কাছে প্ল্যান চেকিংয়ের জন্য আসেন, তার সমস্ত প্ল্যানের বাকি সব কিছু উজ্জ্ব রেখে শুধুমাত্র সিঁড়ির জায়গাটাকেই দেখাবো, কারণ প্রাইভেসি আমি কারো নষ্ট করতে চাইছি না। দেখুন, একটা কথা দেখুন, যে কোনো ইঞ্জিনিয়ার যারা নতুন ইঞ্জিনিয়ারিং করছো, যারা একটু ভালো করে প্ল্যান দেওয়ার কথা ভাবছো, তারা কিন্তু এগুলো থেকে শোধরাবে। তার কারণ তোমরা কাস্টমারদের নিজের অজান্তেই অনেক ক্ষতি করে ফেলছো। যেমন দেখো, এখানে যে সিঁড়িটা, যে ইঞ্জিনিয়ারিং করো না কেন, তাদেরকে এগুলো, যারা নতুন ইঞ্জিনিয়ার এখান থেকে শিখবে, কাস্টমাররাও সচেতন হবে যে যারা এই ধরনের প্ল্যান দেয় তাদেরকে প্রশ্ন করতে শিখুন। দেখুন, আমি কয়েকটা বিষয় বলবো। প্রথম, আমরা যদি রাইজারগুলো গোনেন, 1 2, আমার সাথে সাথে গুনুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রাইজার মানে কি? 20 রাইজার মানে যদি 6 ইঞ্চি করে এক একটা সিঁড়ির ধাপ হয়, 20 × 6, 6 × 2 = 12, 120 ইঞ্চি। 120 ইঞ্চি মানে 10 ফুট। 120 ইঞ্চি মানে 10 ফুট। তাহলে আমার 10 ফুট হচ্ছে ছাদের টপ। ছাদটা তার মধ্যে 6 ইঞ্চি কি 5 ইঞ্চি মোটা। ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিন 6 ইঞ্চি মোটা ছাদ। তাহলে আপনার ঘরের হাইট কত থাকবে? মেঝে থেকে ছাদের নিচে পর্যন্ত 9.5 ফুট। তাহলে কি আপনি 9.5 ফুটের ঘরে থাকবেন? মিনিমাম ঘরের হাইট আপনাকে করতে হবে কত? 10 ফুট। তাহলে আপনার রাইজার সংখ্যা কত হওয়া দরকার? 21। তাহলে এখানে এটা বেসিক ভুল। তাহলে এটা একটা ভুল। তার থেকেও বড় ভুল, আমি যদি ধরে নিই ঘরের হাইট 9.5 ফুটই হচ্ছে, এটাই কন্ডিশান, এটাই পঞ্চায়েতের রুল, হাইট বেশি করতে পারবো না, মেনে নিই। সবসময় জানবেন, আমরা বলি, একটা বাস্তুর লোকেরা বলে যে সিঁড়ির, বলে যে বিজোড় সংখ্যা, বিজোড় ফিজোড় নয়, আসল কনসেপ্ট হচ্ছে প্রথম ফ্লাইটে যতগুলো ধাপ হয় শেষ ফ্লাইটে একটা ধাপ কম হয়। এটা হচ্ছে অঙ্ক। কারণ শেষ ফ্লাইটের আমরা যখন ছাদে পা রাখি, শেষে ছাদে পা দেওয়াটা তো ইটসেলফ একটা ধাপ। ছাদ নিজে, অত বড় ছাদ নিজেই একটা ধাপ। তাই শেষের রাইজারটা কিন্তু হয় না। আপনাকে যদি পরপর 3-4টে আমাদের প্ল্যানের সিঁড়ির অংশগুলো কেটে দেখাই, একটা নয় 3-4টে দেখুন, একদম পরপর 1 2 3 4, প্রত্যেকটা জায়গাতেই তাকিয়ে দেখুন, আলাদা আলাদা প্ল্যানে, শুধু সিঁড়ির জায়গাটা দেখাচ্ছি। সিঁড়ির জায়গাটা তাকিয়ে দেখুন, প্রথম ফ্লাইটের যে ধাপটা ছিল সেই ধাপের থেকে ছাদের ধাপে কিন্তু একটা পিছনে রয়েছে, অর্থাৎ রাইজার কমে থাকে। এর ফলে কী হয়, কারণ অনেকেই হয়তো জানেন না যে সিঁড়িটা যখন ছাদে মেলে, আপনাদেরকে দেখাচ্ছি, তখন ওই জায়গায় শেষের ধাপ বলে কিছু হয় না, কারণ শেষটা হয় আমার ছাদ, আপনারা পাটা ছাদে রাখেন, এবং ওখান দিয়ে যে বিমটা যায় সেখানে ওখানে যদি আপনারা আর একটা ধাপ করতে চান, তাহলে বিমের রড বেরিয়ে যাবে। এটা যারা প্র্যাকটিক্যালি সাইটে কাজ করে তারাই জানে। তাই এই ভুলটা করবেন না, কারণ ওখানে একটা বিম থাকবে এবং বিমে গিয়ে সিঁড়ি মিলিত হচ্ছে। তাহলে সেই কন্ডিশানে যদি আমার রাইজারটা প্রথম রাইজারের সাথে সেম লাইনে থাকে, তাহলে ওখানে কিন্তু বিমের রড বেরিয়ে যেতে বাধ্য। তাই এইগুলো অভিজ্ঞতা কাদের থাকে না? সেই সমস্ত ইঞ্জিনিয়াররা। আবার কিছু কিছু মালিক আছে যারা মনে করে যে, আমার কাছে আজকেই একজন প্ল্যান নিয়েছিলেন, তিনি 4টে 5টা ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাচ্ছেন, তিনি কোনো প্ল্যানেই সন্তুষ্ট নয়, এত বড় বিজ্ঞ তিনি। আবার তিনি নিজেকে ভাবেন তিনি করোড়পতি লোক, যদিও 50-100 কোটি টাকার মালিকরা আমাদের কাছে এসে জবুথবু হয়ে বসে থাকে। তার কারণ কি জানেন? তার কারণ তারা জানে কুমারদা কোন লেভেলের লোকেদের সাথে মেলামেশা করে। গরিব থেকে বড় লোক
2 লাখ টাকার বাড়ি যে করছে সেও আমার কাস্টমার, আর যে 10 কোটি টাকার বাড়ি করছে সেও আমার কাস্টমার। কাস্টমার টাকা দিয়ে বিবেচনা করা যায় না, কাস্টমার বিবেচনা করা যায় যে তার তার জ্ঞান, বিচক্ষণতা, তার আচরণ সব কিছু দিয়ে। ভেবে দেখুন, আমি একটা প্ল্যান দেয়, ধরুন এই প্ল্যানটাতে ইনি যে বেডরুম, লিভিং রুম দিয়েছেন, এইখানে কোনো জায়গায় বেড বসাননি, লিভিংয়ে টিভি বসাননি। অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু টিভি, ফ্রিজ, বেসিন এগুলো বসানো কাজ নয়। সিভিল ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করতো, আমরা প্রথম জীবনে আমরা না বোর্ডেতে ড্রয়িং করতাম। সেই কলেজে তখন স্যারেরা বলতেন এই ঘাম লাগা যাবে না, রুমাল দিয়ে হাত রেখে এই ড্রয়িং বোর্ডে, আমি জানি না সেই ফুটেজ আমার এডিটার পাবে কি না, 1900 সাল থেকে সেই ফুটেজ তুলে এনে আপনাদেরকে দেখানো হবে। তো সেই সময় ইঞ্জিনিয়াররা কিন্তু খাট বিছানা, আলমারি ওগুলো দেখাতো না, ওটা আর্কিটেক্টদের কাজ, যারা ইন্টেরিয়ারের কাজ করে সেই ড্রয়িংয়ে সেগুলো দেখায়। সিভিল ইঞ্জিনিয়ারদের মেন ড্রয়িং কি জানেন? সিভিল ইঞ্জিনিয়ারদের মেন ড্রয়িং হচ্ছে এইগুলো, এই যে লেআউট, সেন্টার লাইন লেআউট, কলমের স্ট্রাকচার, বিমের স্ট্রাকচার, ছাদের স্ট্রাকচার, কলমের পজিশান, কলমের ওরিয়েন্টেশন, এইগুলো। কিন্তু আমরা এখন যুগের সাথে তাল মিলিয়ে ওই খাট, বিছানা, আলমারি সব ঢুকিয়ে দিই। কিছু কিছু মালিক আছে বেশি বিজ্ঞ, তারা মনে করে প্ল্যান নেওয়ার সময় ঝগড়াঝাটি করে, আর আমরাও তাদেরকে চেঁচে ব্লক করে দিই। তারা ভাবে যে প্ল্যান নেওয়ার সময় ঝগড়াঝাটি করে নিচ্ছি আর পরে এনাকে দরকার নেই, অথচ প্ল্যান হচ্ছে একটা সামান্য 1% জিনিস মাত্র। বাড়ি নির্মাণের সময় যে কত চ্যালেঞ্জ আসে, আর তখন চুপি চুপি চোরের মতো আমার ভিডিও দেখেই শিখতে হয়। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, বেশিরভাগ জায়গাতেই আমার 1600 ভিডিওতে যা তথ্য দেওয়া আছে, কোনো ইঞ্জিনিয়াররা ওই সব তথ্যগুলো হাতে ধরে ধরে মালিকের কানে কানে বলে যায় না। একমাত্র মালিক যদি নিজে পড়াশোনা না করে বা এই ভিডিওগুলো না দেখে শিখে থাকে। এবার ভেবে দেখুন তো, কিছু মালিক আছে, আমি একটা বেসিন কোথায় বসিয়েছি কি বসাইনি সেই নিয়ে তর্ক জুড়ে যায়। দাদা এখানে একটা বেসিন হওয়ার কথা ছিল, আপনি বেসিনটা দেননি কেন? অথচ সেই মূর্খ এটা জানে না যে সিভিল ইঞ্জিনিয়ারের পার্টের মধ্যে বেসিনটা থাকা না থাকা ম্যাটারই করে না, সেখানে কলমের পজিশন আর লাইনটা ম্যাটার করে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয় হচ্ছে বিম, কলম, কোথায় কত রড থাকবে সেইগুলো। তাই যারা নতুন ইঞ্জিনিয়ার তারা এই কথাটা মাথায় রাখো, তোমরা ভুল আর্কিটেকচারিতে ফোকাস করো না। আর্কিটেকচারিদের বিষয় আলাদা, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করছো, এই যে সিঁড়িটা ভুল হলো, এই ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ফোকাস করো যাতে এই ভুলটা তোমাদের সাথে না হয়। এবার আর একটা জিনিস দেখাচ্ছি, এইখানে সিঁড়ির লাইনটা দেখো শুরু হয়েছে কলম থেকে, দূর থেকে। এবার একটি ভাবো, কলমে কলমে তো একটা বিম আমাকে দিতে হচ্ছে, তাহলে সিঁড়িটা যে শুরু হচ্ছে হঠাৎ করে কি শুরু হবে? সিঁড়ি তো বিম থেকেই শুরু হয়, আবার শেষও হবে বিমে। তাহলে আমি কি কলমের জন্য একটা বিম, আবার সিঁড়ির জন্য একটা বিম, অর্থাৎ আমি দেখাচ্ছি 2টো বিম দেবো? তাহলে আমাকে প্ল্যানটা এমনভাবেই করতে হতো যাতে সিঁড়িটা ডাইরেক্ট ওই বিম থেকেই শুরু হতো, সেইভাবে মিলিয়ে মিলিয়ে করতে হতো। এটা ভুল নয়। একটা সিঁড়ি নিয়ে কতগুলো পয়েন্ট বলছে কুমারদা, সেটা বোঝার চেষ্টা করো। আমি জানি বিশ্বের একমাত্র ইঞ্জিনিয়ার দিগ্গজ আমি নয়, যে আমি সব জানি বাকিরা কেউ জানে না। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছেন যারা অনেক কিছুই জানেন, কিন্তু আমি তাদের কথা বলছি না। আমি বলছি যে সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত এলবিএসরা প্র্যাকটিস করছো, বা 99% জায়গায় বিশাল বড় হাই রাইজ বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার কি জানে, সেই জ্ঞান দিয়ে তো আর তোমার 2তলা, 3তলা, 4তলা বাড়ি হয় না। এখানে যে ইঞ্জিনিয়ারগুলো প্ল্যান দিচ্ছে তাদের যে ত্রুটিগুলো থাকছে সেইগুলো আমি হাতে ধরে শেখাচ্ছি। তাই এই ভুলগুলো কি মেনে নেওয়া যায়? তারপর সিঁড়ির নিচে একটা গেট করছেন, সেই গেটের এখানে হাইট তাহলে ভেবে দেখুন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 66 ইঞ্চি, 5.5 ফুট। তাহলে আমি স্ল্যাবের নিচে 5 ফুট হাইট পাচ্ছি, তাহলে সিঁড়ি তো আর আমাকে 1.5 ফুট ডাউন করতে হবে। এখানে কোনো জায়গায় সেই 1.5 ফুট ডাউনের ইঙ্গিত দেয়া নেই। তাহলে এইখানে কিন্তু দরজা ডি দেখানো হচ্ছে। একটা জিনিস জানবেন, যারা নতুন প্র্যাকটিস করছো বা যারা নতুন ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্ল্যান নিচ্ছেন, তারা কিন্তু এই জিনিসটা মিলিয়ে নিন, বিশেষ করে সিঁড়িটা মেলান। আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তবে আমরা একটা কথা বলি, আমরা যখন প্ল্যান বানাই, আমরা আর যাই করি না কেন, স্ট্রাকচারের প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখার চেষ্টা করি, কারণ বিল্ডিংয়ের মূল বিষয় ওটাই। একটা বিল্ডিংয়ের দেয়ালে কোথায় জানলাটা 4 ফুটের দেয়া আছে, সেটা আপনি 5 ফুট করবেন কি না সেটার সাথে প্ল্যানের কিছু যায় আসে না, কারণ
আপনার যদি মনে হয় ইঞ্জিনিয়ার আপনাকে 4 ফুটের জানলা দিয়েছে, আপনার সেটা বড় জানলা দরকার, আপনি 5 ফুট করে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে ইঞ্জিনিয়ার এখানে একটা আয়না দেখায়নি যেখানে আমি আমার বউয়ের মুখটা দেখব, আয়নাটা আপনি বসিয়ে নিতে পারেন। এখন স্ট্রাকচারাল ড্রয়িংয়ের সাথে ওগুলোর কোনো মানে হয় না। এখন অনেক ম্যাড়া আছে যারা আমাদের কাছে 2000 টাকার স্ট্রাকচারাল ড্রয়িংয়ে ইলেকট্রিকের ড্রয়িং আর প্লাম্বিং ড্রয়িং খোঁজেন, যেগুলো অলরেডি 10-15 হাজার টাকার প্যাকেজে অন্যান্য ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে। আমাদের দিতে আপত্তি নেই, কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে এসে মূল যে স্ট্রাকচারের ড্রয়িংটা নিতে হয় সেই জ্ঞানটা তাদের নেই। তারা ইলেকট্রিক নিয়ে আগে পড়ে আছে। আগে বিল্ডিং নির্মাণই হলো না, আলো জ্বালবে। তো একটা কথা সবসময় জেনে রাখবেন, আপনারা আগে শিক্ষিত হন। অনেক চ্যাংড়ামো করছেন আপনারা, আর নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। আমার সাথে ঝগড়া অশান্তি যা ইচ্ছা করুন, দয়া করে বলছি চোরের মতো আমার ভিডিও দেখবেন না। এরকম বহু লোক আছে যাদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়েছি, আর যারা পরে প্রমাণ পেয়েছে যে এই লোকটার সাথে ঝগড়া করেছি আমি, এই লোকটা আমাকে ব্লকে ফেলে রেখেছে। আর আমার ইঞ্জিনিয়াররা এই যে তথ্য ইঁটে পয়েন্টিং করতে হয়, এখানে এই মশলা মাখতে হয়, এখানে পিসিসি দিতে হয়, এই দিতে হয়, কিচ্ছু বলছে না। কাজটা করার সময় আগে ঠকুন, কাজ তো মিস্ত্রিরা করবে, আপনার ইঞ্জিনিয়ার এসে সাইটে আসবে না। সব ইঞ্জিনিয়াররা ওইভাবেই চলে, কিন্তু আমার ভিডিওগুলো বাংলায় সব কিছু বলা আছে বলে আপনি না পড়াশোনাটা করতে পারছেন। তাই কাকে রেসপেক্ট কতটুকু দিতে হবে সেটুকু যদি না দিতে পারেন, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। কথা দিচ্ছি, ধ্বংস হয়ে যাবেন। কেউ বাঁচাতে পারবে না আপনাকে যদি না এই কথাগুলো মেনে চলেন।